আগে আমি শোনো আজকে আজকে যেটা শোনাবো না গল্পটার নাম বিধিলিপি। অনেকদিন আগে না এক রাজ্যের এক রাজা ছিল। রাজাটার নাম জয়েন্দ্র। ও খুব ধার্মিক লোক, খুব বীর, লোকের কাছে খুব প্রিয় ছিল তার রাজ্যের সব প্রজাদের কাছে। কিন্তু তার বড় দোষ কি ছিল জানো? তার বড় দোষ হচ্ছে ওই তাকে যে যা শোনাতো তাই বিশ্বাস করতো। আর তার এক মন্ত্রী ছিল, মন্ত্রীর নাম হচ্ছে সন্ধিমতি। ওই মন্ত্রীটা ছিল খুব বিচক্ষণ, খুব বুদ্ধিমান, আর মন্ত্রী ছিল খুব শিব ভক্ত। তো ওই মন্ত্রী রাজার খুব প্রিয় ছিল, কারণ কি তার প্রচন্ড বুদ্ধি ছিল। আর কখনো সে অন্যায় করেনি, কখনো রাজার বিরুদ্ধে যাবে বা রাজাকে মেরে সেই জায়গায় সে সিংহাসনে বসবে, কখনো সেরকম করেনি জানো। কিন্তু বাকি মন্ত্রীগুলো তো হিংসেই জ্বলতে থাকতো, যেহেতু এই সন্ধিমতি মন্ত্রীটা রাজার এত প্রিয় হয়ে উঠেছিল। এবার বাকি মন্ত্রীরা হিংসায় জ্বলে পড়ে যেত, আর এদিকে রাজার কোনো ছেলে পেলে ছিল না। বাকি মন্ত্রীরা কি ভাবতো যে রাজার ছেলে পেলে নেই, তাহলে রাজা মারা যাওয়ার পর তো রাজা তার এই মন্ত্রীকে, মানে এই সন্ধিমতি মন্ত্রীকেই রাজা বানাবে। সেই জন্য বাকি মন্ত্রীরা মিলে না ইয়ে করলো জানো, একটা কি বলে কুটবুদ্ধি আঁটলো, ষড়যন্ত্র করলো। কি করে? যে না, কি না, ওই সন্ধিমতির ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেবো, দিয়ে তাকে পদচ্যুত করবো। দিয়ে তারা ওই রাজার কানে ভাঙানি দিতে লাগলো, কি না এই সন্ধিমতি খুব কূটবুদ্ধি। সন্ধিমতি মনে মনে ভাবছে কি না ওই রাজাকে মেরে রাজা হবে। রাজা তো অত বুদ্ধিমান ছিল না, বোকা মানুষ। রাজা ভাবলো হ্যাঁ ঠিকই বটে, সন্ধিমতি তো বড় বুদ্ধিমান, হতেও পারে, সহজ লোক নয় হয়তো, সেই করছে। তখন রাজা কি করলো, ওই সন্ধিমতিকে রাজসভায় ঢোকা বারণ করে দিল, তার সর্বস্ব কেড়ে নিল। তখন সন্ধিমতি মন্ত্রী যে ছিল সে ভিখারি হয়ে গেল। সে যেই ভিখারি, সে ভিখারি হলো, কিন্তু ভিখারি হলেও তার কষ্ট এতটুকুও হলো না। সে তার ইষ্ট দেবতার পুজোয়, শিবের পুজোয় সে নিজেকে বিলীন করে দিল। সে ওই রাজ্য থেকে বহু দূরে গিয়ে বনের ভেতর একটা কুটিরে বসবাস করতো। আর যখন সময় পেত সে তার ইষ্টদেব ওই শিবের মন্ত্র জপ করত। এবার ওই ইয়েটা কি বলে, এই মন্ত্রীকে যে এত এত বুদ্ধিমান আর এত ভালো মন্ত্রীকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওই প্রজারা কি করলো, প্রজারা তখন অসন্তোষ জুড়ে দিল। প্রজারা তখন প্রজারাই নিজেরাই বলতে লাগলো যে এই যে এই রাজা তাদের রাজা হওয়ার যোগ্য নয়, তাদের রাজা একমাত্র এই সন্ধিমতি যে মন্ত্রী, তারই রাজা হওয়ার যোগ্য। এইটা যেই না রাজা শুনলো, তখন রাজা আরো রাজার ইয়ে হতে লাগলো, আরো মন্ত্রীরা রাজার কানে এই ষড়যন্ত্র করতে লাগলো। তখন রাজা কি করলো, তখন রাজা আদেশ দিল যে এক কাজ করো, তার সৈন্য সামন্তকে, যে ওই সন্ধিমতি মন্ত্রীটা বন থেকে ওকে তুলে নিয়ে এসে কারাগারে বন্দি করে দাও। তখন ওকে বন থেকে তুলে নিয়ে এসে রাতারাতি কারাগারে বন্দি করে দিল। কেউ জানতে পারলো না, প্রজারা জানতেই পারলো না যে কি করে কোথায় গেল সন্ধিমতি মন্ত্রী, কোথায় চলে গেল, কি কি হলো, কেউ জানতে পারলো না। এদিকে ওই মন্ত্রীটা ওকে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে কারাগারে বাস করতে লাগলো, অখাদ্য কুখাদ্য দিতে লাগলো। ফলে সন্ধিমতি ওই মন্ত্রীর ওর শরীর ভেঙে যেতে লাগলো, ওর শরীর আস্তে আস্তে পাতলা হয়ে গেল, কিছু খেতে পেত না, খুব কষ্ট পেত। আর সে মনে মনে ভাবতো কি এমন সে অপরাধ করেছে যে তার ইষ্ট দেবতার চরণে সে সেবা অব্দি করতে পারছে না। এমন সময় না সে তাতেও তার ইষ্ট দেবতাকে জপ করা ছাড়লো না। সে ওই কারাগারের ভেতরে বসে বসে
ওই জানলা দিয়ে যখন সূর্যের আলো আসতো, সেই জানলা দিয়ে সূর্যের আলো আসতো, তখন ওই জানলা দিয়েই সে শিবের জপ করতো। বর্ষাকালে বৃষ্টিতে বৃষ্টির ছাঁট আসতো, তার গোটা গা ভিজে যেত, কিন্তু তবু শীতকালে সে কনকন করে কাঁপতো, তবুও সে তার শিবের জপ, তার ইষ্ট দেবতার জপ ছাড়েনি। সে শিব শিব করে শুধু মেঝেই গড়াগড়ি দিত। এরকম করে 10টা বছর কেটে গেল। তার কঙ্কালসার হয়ে গেল শরীর, আস্তে আস্তে তার আর ক্ষমতাই রইল না। আর এইদিকে মহারাজ যে ছিল, সেই মহারাজের আস্তে আস্তে দিন ফুরিয়ে আসতে লাগলো। তার তো কোনো ছেলে পেলে ছিল না। তখন মহারাজ নিজে বুঝতে পারলো যে তার মরণ উপস্থিত। তার মরণ উপস্থিত, তখন তার মনে মনে হতে লাগলো যে তাই তো বটে, এবার তো আমি মরে যাব। এবার মরে গেলে তখন এই প্রজারা তো ওই মন্ত্রীকে খুব ভালোবাসে। যখন প্রজারা একবার জানতে পারবে যে এই মন্ত্রী এখনো বেঁচে আছে, কারাগারে আছে, প্রজারা তখন তো বিদ্রোহ করবে, করে ওই মন্ত্রীকে আবার রাজার সিংহাসনে বসাবে। সেই জন্য রাজা কি করলো? রাজা বললো অন্ধকারে ওকে শুলে চড়িয়ে ওকে জীবন নাশ করে দাও ওই সন্ধিমতি মন্ত্রীটা। তখন অনুচরেরা সেই রাজার কথা শুনে ওই মন্ত্রীকে শুলে চড়াইলো, তো জীবন নাশ করে ফেললো। তারপরে যেই না জীবন নাশ করে ফেললো, তারপর ওই রাজার মৃত্যু হলো। রাজার মৃত্যু কথা জানতে পারলো। যখনই রাজার মৃত্যু কথা জানতে পারার পর প্রজারা যখন জানতে পারলো যে রাজা এই করেছে, তাদের ওই আহ, প্রিয় মন্ত্রীকে এইভাবে কষ্ট দিয়েছে, 10 বছর ধরে তারপর শুলে চড়িয়েছে, তখন তারা আন্দোলনে নেমে পড়লো। যেই আন্দোলনে নেমে পড়লো, তারা ওই রাজা তো মারা গেছে, রাজা ছাড়া বাকি যে মন্ত্রীগুলো ছিল না তাদের, ওই মন্ত্রীগুলোকে তাড়িয়ে দিল, একদম মেরে গোটা রাজ্য থেকে তাড়িয়ে দিল মন্ত্রীগুলোকে। এবার ওই সন্ধিমতি যে ছিল, ওই যে মন্ত্রীটা, ওই মন্ত্রী ওই মন্ত্রী খুব তপস্বী ছিল তো। ওই মন্ত্রী একটা গুরু ছিল। ওই গুরু যখন জানতে পারলো যে তার শিষ্যকে শুলে চড়ানো হয়েছে, সেই গুরু ও দেখতে এলো, অন্তিম শেষ দেখা দেখতে এলো তার শিষ্যের। যখন এসে দেখলো, তখন দেখলো শুলে বিদ্ধ হয়ে মৃতদেহটা, তার শিষ্যের মৃতদেহটা ইয়েতে, কি নাম, শ্মশানে, শ্মশানে পড়ে আছে। আর শেয়াল কুকুরে তার মৃতদেহটা খেয়ে ফেলছে। তখন খুব কষ্ট হলো তার গুরুর, যে সে তো কোনো দোষ করেনি, সে তো শিবের সবসময় পুজো করে এসছে, তাহলে তার এই অবস্থা কেন হলো, শেষে এইরকম দুর্দশা কেন হলো? সে তখন জন্তুগুলোকে তাড়িয়ে দিয়ে সে তার ওই শিষ্যের সন্ধিমতির ইয়েতে দেহটাকে ভালো করে পরিষ্কার করলো, সন্ধিমতির দেহটা সমস্ত কিছু ভালো করে ইয়ে করলো। তখন তারপর সে তো তার গুরু, তো তারপর দেখতে দেখতে তার কপালের দিকে চোখ গেল, ওই সন্ধিমতির যে কপালের দিকে মৃতদেহটা। তখন সে দেখতে পেল যে বিধাতার লেখা ওখানে দিব্য দৃষ্টিতে দেখতে পেল। তো তখন দেখলো কি না, জীবন দারিদ্র লেখা আছে, 10 বছরের কঠোর কারাবাস লেখা আছে, আর শুলে তার মৃত্যু হবে সেটাও লেখা আছে, কিন্তু তারপর লেখা আছে যে পরে রাজ সিংহাসন লাভ হবে। কি আশ্চর্য! তখন তো অবাক ওই গুরু। গুরু দেখছে কি ব্যাপার, এটা তো হতেই পারে না যে শুলে মৃত্যু হবে তারপর রাজ সিংহাসন কি করে পেতে পারে। তখন করলো কি, যে বিধাতার লেখা এ তো ঘটবেই, তাহলে দিয়ে সে কি করলো, যে সে ওই শ্মশানের মধ্যে গা ঢাকা দিয়ে থাকলো, আর ওর মৃতদেহটাকে দেখতে লাগলো যে কি হয় দেখি, আর যাতে মৃতদেহটা কুকুর বিড়ালে না নিয়ে চলে যায়, সেই জন্য সে ওই মৃতদেহটা পাহারা করে দিতে লাগলো। আস্তে আস্তে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। তারপর একদিন অমাবস্যার রাত এলো, আর সেই রাতে প্রচন্ড বৃষ্টি, আর ঘোর রাত, প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড দুর্যোগ। এমন দুর্যোগ যে শেয়াল কুকুর আর তাদের তাদের বাসা থেকে বেরোতে চাইছে না। সেই সময় হঠাৎ করে ওই
বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কোনো অমাবস্যার রাত, কোনো আলো নেই। হঠাৎ করে কি হলো জানো? হঠাৎ করে সেখানে বৃষ্টি থেমে গেল, আর বাজ পড়তে বন্ধ হয়ে গেল, আর গোটা চাঁদের আলোয় গোটা শ্মশান ভরে উঠলো। চারিদিকে ওই বাজে গন্ধ সরে গিয়ে ধূপ ধুনোর গন্ধতে মেতে উঠলো চারিদিকে। আর চারিদিকে কোথা থেকে যেন নূপুরের আওয়াজ শোনা যেতে লাগলো। তখন গুরুটা দেখলো আস্তে আস্তে যে তার হঠাৎ করে ওই শ্মশানে ডমরুর আওয়াজ বাজতে লাগলো, ডুক 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 করে। যেই না ডমরুর আওয়াজ বাজতে লাগলো, সে দেখলো ওই তার যে শিষ্য, ওই সন্ধিমতি, ওই শিষ্যের মৃতদেহটার চারপাশে অন্ধকারে 8 জন যোগিনী এসে নাচছে। তাদের গলায় ফুলের মালা, তাদের গায়ে সুগন্ধ, পায়ে নূপুর, তারা চারিদিকে নাচানাচি করছে, নাচানাচি করছে, নাচানাচি করতে করতে, আর হাতে তাদের ডমরু বাজছে। এভাবে বাজতে বাজতে ওই যোগিনীরা ওই যে তার তার শিষ্যের কঙ্কালটাকে নিয়ে এসে মন্ত্র বলে তার সমস্ত শরীর আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছে। হাত পা, গোটা গা, দেহ, মাথা, চুল সব। তারপর এক সময় আস্তে 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 তারা শিবের গাজন গাইছে। তারপর ভোর হবে সে সময় তার মধ্যে জীবন ও প্রতিষ্ঠা করে দিয়ে তারপর তারা চলে গেল, জানো। তারপর তার গুরুটা এসে তো ব্যাপার দেখে অবাক হয়ে গেছে যে তার রক্ত মাংস কিচ্ছু ছিল না, এখন সেই কঙ্কালটা সুন্দর একটা মানুষে পরিণত হয়েছে। তখন সে প্রাণপণে শিবকে আরাধনা করলো, শিবের পুজো করলো, শিবকে প্রণাম করলো। সে বুঝতে পারলো যে তার এই শিষ্য কত বড় শিব ভক্ত, তাই জন্য আবার সে জীবন ফিরে পেয়েছে। তারপর সন্ধিমতি যখন জীবন ফিরে পেল, তার সামনে তার গুরুকে দেখলো, তখন সে গুরুকে প্রাণ ভরে আশীর্বাদ নিল, পায়ে হাত দিয়ে প্রণাম করে। তারপর সে গুরুকে প্রণাম করে গুরুর সঙ্গে যখন রাজ্যের মধ্যে এলো, তখন প্রজারা দেখলো তাদের প্রিয় মানুষটাকে, তাদের সুন্দর মানুষটাকে দেখলো। তাদের সুন্দর মানুষটা আর ওরকম নেই, ওরকম কঙ্কালসার নেই, খুব সুন্দর তার দেহ, তার খুবই সুন্দর মানুষটা। তারপর না ভোরের আলো হঠাৎ করে আস্তে আস্তে ভোরের আলো ফুটলো, দিন হলো। সবাই, গোটা নগরের সবাই মিলে তাকে কাঁধে করে নিয়ে গেলো সন্ধিমতিকে। তারপর নিয়ে গিয়ে তারা সিংহাসনে তাকে বসালো, তাদের নিজের রাজা হিসাবে সিংহাসনে বসালো। তারপর তার ভালো শাসক খুঁজে পেয়েছে বলে আনন্দে মেতে উঠলো, গোটা রাজ্য আনন্দে মেতে উঠলো। গোটা রাজ্য মেতে ওঠার পর মন্ত্রীর ওই সেই মন্ত্রী রাজা হয়ে ভালো করে সুন্দর করে সেখানে রাজকার্য পরিচালনা করতে লাগলো, তাই না? সুন্দর বললো তো, শোনো আমার, এবার ঘুমাও। এতক্ষণে গল্প আমার শেষ। শোনো আমার, ঘুমিয়ে পড়ো, আর দেরি করো না।